দর্শক আমন্ত্রণ দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দেশে আগামীকাল ঈদ হবার জোরালো সম্ভাবনা, চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু। শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে নেই যানজট, ট্রেনে স্বস্তির যাত্রা। মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত 1700 মরদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক মানুষ। এবারে পুরো আয়োজন। হিজরি 1446 সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু এবং পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠক বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির বৈঠক শুরু হয়েছে। তবে এর আগেই বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। আজ খালি চোখেই চাঁদ দেখা যাবে। এদিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি অথবা আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঈদ মুবারক। জাতীয় ঈদগাহ ময়দানে গেলেই দেখা মিলবে এই শুভেচ্ছা বার্তার, যেখানে ঈদের দিন নামাজ আদায় করবেন অন্তত 35,000 মুসল্লি। ধনী গরিব, রাজা প্রজা, থাকবে না কোনো ভেদাভেদ। এক কাতারে শরিক হবেন ঈদের নামাজ আদায়ে। প্যান্ডেল তৈরি থেকে কার্পেট বিছানো সবই গোছানো। বৃষ্টি যেন কোনো ব্যাঘাত না ঘটায় সেজন্যও রয়েছে ব্যবস্থা। গরমের তীব্রতা থেকে একটু শান্তি দিতে রয়েছে সিলিং ফ্যান। এসব কিছুর আয়োজন মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য। নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা। রোববার তারা পরিদর্শনে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে। আওয়ামী লীগ না নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। বাসাবাড়ি ফাঁকা থাকে, এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। একই দিন ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, যারা কলকাতায় বসে নাশকতার পরিকল্পনা করছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণ, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লির ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশ নিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে কাপড় দিয়ে আলাদা করে রাখা হয়েছে যেখানে নারীরা নামাজ পড়তে পারবেন। আর নির্বিঘ্নে যাতে নারীরা যারা আছেন নামাজ পড়তে আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারেন সেজন্য রয়েছে আলাদা গেট। দিলশা দানি, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তেও রাজধানী ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঈদযাত্রায় দিনভর বিভিন্ন আন্তনগর ট্রেন ছেড়ে গেছে সূচি মেনেই। অনেকেই দাঁড়িয়ে ভ্রমণ করলেও তাদের চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারার আনন্দের ছাপ ফুটে ওঠে। বাসেও মোটামুটি স্বস্তি নিয়েই ফিরেছে সাধারণ মানুষ। ঈদ উল ফিতরে বাড়ি যেতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন মানুষ। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের এই ছুটে চলা। ঈদযাত্রার 7ম দিন রবিবার কমলাপুর রেল স্টেশনে নেই কোনো অভিযোগ। যথাসময়ে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। এটাই আনন্দ যে বাসায় গিয়ে মা বাবার সাথে ঈদ করতে পারবো, এটাই সব থেকে বেশি আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ ভালো ফিল হচ্ছে, সবার সাথে একসাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হয়নি। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দেই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল।
এবার আল্লাহ দিলে একজনও হয় না। রেলওয়ের মহাপরিচালক বললেন, এবার ট্রেন যাত্রায় স্বস্তির পিছনে যমুনা রেল সেতু চালু সহায়ক ছিল। এটাও একটা অন্যতম একটা কারণ ছিল যে যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতে কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মার মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। সড়কপথের মূল বাহন বাস যাত্রায়ও নেই বড় যানজটের দুর্ভোগ। সকালেও আমার বেশ কয়েকজন আত্মীয় বাড়িতে গেছে, কোনো জ্যাম তারা পায়নি এবং গত কয়েক বছরের তুলনায় এবছর জ্যাম অনেক কম। যাত্রীর চাপও নরমাল, রাস্তায় কোনো প্রকার যানজট নাই, সব ঠিক আছে। ঈদ শেষে ফিরতি যাত্রাও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন বিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তাই আলোচনার সুযোগ নেই। তবে সাইডলাইন বৈঠকের বিষয়টি উঠতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার চীন সফর শেষে দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানিয়েছেন। বলেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা সফরের সময়ই রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিয়েছেন। প্রধান উপদেষ্টার চীন সফরেও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও প্রত্যাবাসনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিস্তা প্রকল্পে পানি ব্যবস্থাপনা এবং দেশের শিল্পায়নেও এগিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে চীন। তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গটি নেই, সুতরাং আমরা ফর্মাল ডিসকাশনে সেটি আলাপ করার সুযোগ দেখছি না। কিন্তু সাইডলাইনে আমরা আসিয়ানের অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়ে আলাপ করব। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক হবে এবং সেই বৈঠকের আলোচ্য সূচিতে এই বিষয়টি থাকবে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার প্রসঙ্গ। ঈদ উদযাপনে যারা এখনও কেনাকাটা শেষ করতে পারেনি তারা ছুটছেন মার্কেটে। শেষ মুহূর্তে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন মার্কেট। এবার বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দরজা করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এর মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আর যারা রাজধানীতে ঈদ করবেন তারা শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন। সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের পোশাক কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন এবং দরদাম করছেন ক্রেতারা। ঈদের আগে শেষ সময়ে জমে উঠেছে মার্কেটগুলো। এই মুহূর্তে দোকানদাররা চাচ্ছে তারা সেল করার জন্য, তো কিছুটা কমিয়ে হলেও তারা চাচ্ছে যে প্রোডাক্ট সেল করার জন্য। কেনাকাটা এখন স্টার্ট হয়েছে, কারণ আমি কালকেই উখিয়া থেকে এখানে আসছি ঢাকায়। আমি আমার বাবা মার সাথে এসেছি এবং আমার শার্ট টি শার্ট কেনার ইচ্ছা আছে। নিজের জন্য, ফ্যামিলির জন্য আগে কেনা হয়ে গেছিল, নিজের জন্য কেনা হয়নি, তো লাস্ট মুহূর্তে নিজের জন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো আছে নিলাম। দাম বেশি হলেও এবার ঈদ কেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আশা করি শেষ মুহূর্তে ঢাকাবাসীর যে একটা প্রেশার, এটা পড়লে ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেটটা মিট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করছি সর্বোচ্চ সেল বের করার জন্য। শেষ পর্যায়ে আমাদের মোটামুটি যে প্রোডাক্টগুলো সেল হতো ওগুলোই হচ্ছে, যেমন পাঞ্জাবি। শেষ পর্যায়ে অনেকে দেখা গেল পাঞ্জাবি প্ল্যান করছে, কেনা হয় নাই, এখন দেখা গেল পাঞ্জাবিগুলো কিনছে। ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষের ভরসা হকার্স মার্কেট। ঈদে নতুন জামা কিনতে শপিং মলের বাইরে এসব মার্কেটে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। পরিবার পরিজনকে নতুন পোশাকে সাজাতে সামর্থ্য অনুযায়ী যে যার মতো সারছেন কেনাকাটা। চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষেরা নতুন পোশাকের প্রয়োজন মেটাতে ছুটছেন সড়কের পাশে হকার্স মার্কেটে। অভিজাত মার্কেটগুলোতে পোশাকের দাম বেশি হওয়ায় হকার্স মার্কেটে ভরসা খেটে খাওয়া মানুষের।
তারা বলছেন কম খরচে পরিবারের সবাইকে নতুন পোশাক কিনে দিতে হকার্সের বিকল্প নেই। মার্কেটের তুলনায় এখানে দামটা অনেকটা কম। আমাদের তো হিসেব নিকেশ করে মার্কেটিং করতে হয়। ধরেন 10,000 টাকার ভিতরে আমার পুরো ফ্যামিলি মার্কেটিং হয়ে গেছে। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি ততটুকু নিচ্ছি। জামা নিয়েছি আর হচ্ছে যে জুতা নিয়েছি। একটা সারারা কিনছি, একটা 2 পিস কিনছি আর একটা হিল কিনছি। আমার জন্য 3 পিস নিছি, আপুদের জন্য বাগনির জন্য জুতা নিছি, তারপর ওনার জন্য শার্ট নিছি। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা অনেক কম এবং পোশাকের দামও বেশি। গত বছরে এই টাইমে 80,000, 90,000, 1 লক্ষ টাকা বিক্রি করতাম, এখন 40-50-এর উপরে হচ্ছে না। কাস্টমার চাহিদাও কম, মালের রেট বাড়তি, এগুলোর জন্য আমরা এখন মনে ব্যবসা করে কেলেভাবে মনে করেন শান্তি পাচ্ছি না আমরা এখন। ঈদের পোশাক যেখান থেকে কেনা হোক আনন্দটা সবার সমান হবে এমনটাই প্রত্যাশা সবার। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে রাজধানীর আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, লিখিত নয় মৌখিক অভিযোগ পেয়েছেন তিনি। এ বিষয়ে তদন্তও চলছে। পুরান ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে 2014 সালে সহকারী প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে ফেল করেন নাজমা বেগম। এরপর 2019 সালে হন সহকারী প্রধান শিক্ষক, আর গত বছরের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক হয়েছেন তিনি। এরপর শুরু হয় সীমাহীন দুর্নীতি। অভিযোগ উঠেছে সরকারি অনুদানের 5 লাখ টাকা ব্যয় না করে নিজে তা আত্মসাৎ করেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, সিটি পরীক্ষা ফি, ডায়েরি, সিলেবাস, আইডি কার্ড ও খাতা বিক্রির টাকা ঠিকমতো বিদ্যালয়ের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগও আছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সরকারি অনুদানের 5,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও তিনি স্বাক্ষর জাল করে ওই টাকা আত্মসাৎ করেন। উনি যে কমান্ডটা করতো, এটা যদি আমরা না মানতাম বা আমরা যদি না করতাম, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে তারা ক্ষেপে যেত। আমি আনন্দময়ী স্কুলে আর কি জব করতাম, তো উনি জোর জবরদস্তি আমাদের চাকরি থেকে বের করে দিছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিশেষ ক্লাসের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবন্ধীদের টাকা মেরে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আমাদের কিন্তু রাইট আছে ওনার সাথে কথা বলার, বাট উনি আমাদের ওনার ক্লাসরুমে ঢুকতেই দিত না। প্রতিবন্ধী স্টুডেন্টদের জন্য যে সমস্ত টাকাগুলো বরাদ্দ আসছিল, ওগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। সরকারি পিবিআই স্কিমের যে 5,000 টাকা শিক্ষার্থীদের দেওয়ার কথা ছিল, এই টাকাটা উনি দেয়নি এবং আমাদের স্বাক্ষর জাল করে উনি টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। এত অভিযোগ থাকলেও নাজমা বেগমের বিরুদ্ধে এতদিন কোনো প্রতিবাদ করার সাহস কারো ছিল না, কারণ তার প্রশ্রয়দাতা ছিলেন নাকি আওয়ামী লীগের এক সংসদ সদস্য। 5 আগস্টের পর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের আন্দোলনের মুখে 25শে আগস্ট পদত্যাগ করেন নাজমা বেগম। তবে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তো এরা সবাই মিলে আমাকে বলতেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে। কেন? আপনি দুর্নীতি করেছেন। কি দুর্নীতি করেছি? কয়টা পরে বলা হবে। অসুস্থতার কারণ দেখিয়ে আমি চাকরি থেকে পদত্যাগ করব। মাধ্যমিক থানা শিক্ষা অফিসার জানান, এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি, তবে উভয় পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিতভাবে কোনো আমার কাছে জানানো হয় নাই। ভিজিটে গিয়েছিলাম আমার ওখানে, তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললো যে আপা উনি তো বই বিক্রি করেছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক এই কাজগুলো উনি আমাকে মৌখিকভাবে বলেছিলেন। তদন্ত সাপেক্ষে সাবেক প্রধান শিক্ষকের বিচার চেয়েছেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার ও থাইল্যান্ডে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 1,700 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন হাজার হাজার। শক্তিশালী এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারে। সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা এবং মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়েছে দেশটির বিভিন্ন শহরের চোখে পড়েছে ধ্বংসস্তূপ। এমন অবস্থায় মিয়ানমারের সামরিক সরকারের আবেদনে বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দেশে কাল ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা, চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু।
শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ, মহাসড়কে নেই যানজট, ট্রেনে স্বস্তির যাত্রা। মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত 1700 মরদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক। এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।